বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই আপনারা পাশে থাকবেন। কাছাড় জেলার বিস্তীর্ণ এলাকা কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক আবাসিক এলাকায় জল ঢুকে পড়ায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। শিলচর শহরের বিভিন্ন এলাকা অঘোষিত কৃত্রিম বন্যার কবলে। আউলিয়া বাজার থেকে রাঙ্গিগাড়ি পর্যন্ত রাস্তার উচ্চতা বৃদ্ধি এবং সঠিক স্থানে পর্যাপ্ত কালভার্ট না থাকার কারণে শরৎপল্লী থেকে কনকপুর এলাকার রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়। আগামী দিনে স্থানীয় প্রশাসন অবশ্যই সমস্যাটি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করবেন। শ্রীপল্লী উন্নয়ন সংস্থার অন্তর্গত বসবাসকারী পরিবারবর্গের কাছে জমা জলে বিচরণ করা অভ্যাসে পরিণত হয়ে আছে। অপরিকল্পিতভাবে তৈরি শিলচর শহরের ড্রেনেজ সিস্টেম, স্থানীয় বুদ্ধিজীবীদের অমনোযোগিতা কিংবা প্রশাসনতন্ত্রের উদাসীনতাই হোক, আর শিলচর শহর মিউনিসিপালিটি এলাকার জনগণ আর্টিফিশিয়াল বন্যার দুরারোগ্য ব্যাধি থেকে কি করে মুক্তি পাবে গভীর চিন্তার বিষয়। শিলচর শহরের প্রত্যেকটি এলাকায় জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন জায়গায় মাস্টার ড্রেনেজের কাজ বন্ধ আছে আইনি জটিলতায়। সরকারের অধিকৃত জমি বেদখল করে রাখা, পুনরুদ্ধার করা সরকারের দায়িত্ব, কিন্তু কাজ বন্ধ। রাঙ্গিরকালের ড্রেনেজ প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে, সেটা অত্যন্ত জ্বলন্ত উদাহরণ। সমস্যা যদি সমাধান হয়ে যায় তবে নেতা মন্ত্রীদের কাছে কেউ বীর জমিয়ে গলায় গামছা, ফুলের তোরণ হাতে দেবেন না। আজ কৃত্রিম বন্যা কবলিত শিলচর শহরের উন্নয়নের জন্য আবারও নতুন করে ভাবতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিভিন্ন রাজ্যের মতো অসমেও অবৈধ বাংলাদেশি বিতাড়নে রাজ্য জুড়ে রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে বিতর্ক অব্যাহত আছে। রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস হাট সিংমারি সফরে এলাকায় জনগণের কাছে বাংলাদেশি বিতাড়ন নিয়ে মত বিনিময় করে বুঝতে পারলেন কেউই চান না বাংলাদেশিরা আসামে থাকুক। মন্ত্রী নিজ বক্তব্যে স্পষ্ট করে বলেন, ধুবড়ি এবং দক্ষিণ শালমারা মানকচর জেলার জনগণ এটাই চান, শান্তিপূর্ণভাবে বসবাস করতে, এবং এই এলাকা যেন বাংলাদেশের জন্য ডাম্পিং ইয়ার্ডে পরিণত না হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতের সক্রিয় কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৩৯৫ দাঁড়িয়েছে। গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৬৮৫ জন নতুন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। দিল্লি, কেরালা, কর্ণাটকে মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে আরো ১ জনের। জোরহাটের সেনাঘাটিতে ধরা পড়ল পাক গুপ্তচর সংস্থার শামসুল ইসলাম নামে এক ব্যক্তি। এই ব্যক্তি সেনাঘাটিতে ওয়েল্ডিং এর কাজে যুক্ত ছিল, বাড়ি বিলাসীপাড়ায়। পাকিস্তানকে বহু গোপন তথ্য দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জোরহাট পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। পাকিস্তানের হয়ে গোয়েন্দাগিরি সন্দেহে দিল্লি, মুম্বাই, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের বাসস্থান থেকে এই অভিযানের সময় এনআইএ ইলেকট্রনিক ডিভাইস, সংবেদনশীল আর্থিক নথিপত্র এবং অন্যান্য প্রমাণপত্র সামগ্রী জব্দ করেছে। উল্লেখযোগ্য যে সম্প্রতি মতিরাম জাট নামের এক সিআরপিএফ জওয়ান সাংবাদিক ছদ্মবেশে আসা পাকিস্তানি এজেন্টকে মাসে ৩,৫০০ টাকার বিনিময়ে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে এনআইএ অভিযান শুরু করেছে। অসমে বিধ্বংসী বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৬০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন প্রাণ হারিয়েছেন। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কামরূপ মহানগর জেলায় ভূমিধসের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। বন্যায় মোট ৫৮,০৯১ জন মানুষ প্রভাবিত হয়েছেন, যার মধ্যে ২৬,৪৪৭ জন পুরুষ, ২০,২৩৮ জন মহিলা এবং ১১,৩৬৬ জন শিশু রয়েছেন। সিকিম প্রচন্ড বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে আটকে পড়েছেন ১৫০০ পর্যটক এবং নিখোঁজ হয়েছেন ৮ জন পর্যটক। টানা বৃষ্টির কারণে নিখোঁজ পর্যটকদের সন্ধান কার্যে বিঘ্নিত হচ্ছে। তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির কারণে উদ্ধার কার্য স্থগিত করতে হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বটদ্রবার কদমনিতে দ্রুতগতিতে আসা ২টি বাইকের সংঘর্ষে এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন এক মহিলা সহ ৪ জন আরোহী। আহতদের মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। নিউজ
বরাক দর্পণ স্টুডিও।